সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আঞ্জুম ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল। আমার এই চ্যানেল থেকে আমি নিয়মিতভাবে কিছু আইন বিষয়ক আলোচনা করে থাকি। আমার এই আলোচনা থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া, চরম সার্থকতা। দর্শক মণ্ডলী, আর আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। দর্শক মণ্ডলী, আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে চেকের মামলা দায়ের এবং বিচারের পদ্ধতি। অর্থাৎ একটি চেকের মামলা কিভাবে দায়ের করা হয় এবং বিচারের যে পর্যায়ক্রমটা আছে সেটা আমি আজকে আমার ভিডিওতে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের বিষয়। দর্শক মণ্ডলী, যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো চেক প্রদান করেন, তাহলে চেকে উল্লেখিত তারিখের 6 মাসের মধ্যে চেকটি কোনো ব্যাংকে উপস্থাপন করে ডিজনার করতে হবে। ডিজনার করার সময় ব্যাংক একটি ডিজনার স্লিপ প্রদান করে থাকে। তো ওই ডিজনারের তারিখ থেকে 30 দিনের মধ্যে একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে চেকদাতাকে একটি লিগ্যাল নোটিশ প্রদান করতে হবে। লিগ্যাল নোটিশে আপনার টাকা পরিশোধের জন্য 30 দিনের সময় দিতে হবে। 30 দিনের মধ্যে টাকা পরিশোধের জন্য লিগ্যাল নোটিশে তাগাদা প্রদান করতে হবে। যদি চেকদাতা 30 দিনের মধ্যে টাকা প্রদান না করে, তাহলে পরবর্তী 30 দিনের মধ্যে আপনি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করবেন। তো আরেকটা বিষয় আছে, যদি চেকদাতা লিগ্যাল নোটিশ রিসিভ না করে, যদি আপনার ওই লিগ্যাল নোটিশ মানে প্রাপককে পাওয়া গেল না মন্তব্যেও ফেরত আসে, তাহলে আপনি যে তারিখে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন সেই তারিখ থেকে পরবর্তী 30 দিন পরে, মানে ওই 30 দিন প্রদান মানে অতিবাহিত হওয়ার পরে পরবর্তী 30 দিনের মধ্যেও আপনি মামলা করতে পারেন। তো আশা করি মামলা দায়েরের বিষয়টা বুঝতে পেরেছেন। তারপর এখন আলোচনা করব মামলা দায়েরের পর মামলাটা কিভাবে বিচার হয় সেই বিষয়টা। দর্শক মণ্ডলী, মামলা আপনি যদি কোনো বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে মামলাটা দায়ের করেন, তো মামলা দায়ের হওয়ার পর বিজ্ঞ আদালত মামলাটা আমলে গ্রহণ করবেন। আমলে গ্রহণ করার পরে বিজ্ঞ আদালত ওই আসামির বিরুদ্ধে একটি সমন ইস্যু করবে। সমন পাওয়ার পর যদি আসামি বিজ্ঞ আদালতে হাজির হয়, তাহলে বিজ্ঞ আদালত আসামিকে জামিন প্রদান করবে। আর যদি আসামি সমন পাওয়ার পর হাজির না হয়, তাহলে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে, অর্থাৎ ওয়ারেন্ট প্রদান করবে। ওয়ারেন্ট প্রদান করার পর যদি আসামি ওয়ারেন্টের কথা জেনে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় এসে আত্মসমর্পণ করে অথবা সারেন্ডার যাকে বলা হয়, যদি সারেন্ডার করে, তাহলে বিজ্ঞ আদালত আসামিকে জামিন প্রদান করবে। আর যদি বিজ্ঞ আদালতে আসামি স্বেচ্ছায় না আসে, তাহলে পুলিশ আসামিকে ধরে বিজ্ঞ আদালতে সুপর্দ করবে। যাই হোক, পুলিশ ধরার পরেও বিজ্ঞ আদালত আসামিকে জামিন প্রদান করবে। অর্থাৎ বিজ্ঞ আদালতে আসামি যেভাবেই হাজির হোক না কেন, বিজ্ঞ আদালত আসামিকে জামিন প্রদান করবে। তো জামিন প্রদান করার পর মামলাটা বিচারের জন্য রেডি হবে। পরবর্তী তারিখ হবে বিচারের জন্য, বিচারিক আদালতে মামলাটা বদলি হবে। তো চেকের মামলা মূলত বিচার করা হয় দায়রা আদালতে।
যদি মহানগর এলাকায় হয় তাহলে মহানগর দায়রা আদালত এবং মহানগর এলাকা ছাড়া হইলে দায়রা আদালত। তো মহানগরে যখন মামলাটা বদলি করা হয় মহানগর দায়রা জজের কাছে যদি বদলি করা হয় তাহলে মহানগর দায়রা জজ আবার যুগ্ম দায়রার কাছে মামলাটা বিচারের জন্য প্রেরণ করে থাকেন। অর্থাৎ চেকের মামলা মূলত যুগ্ম দায়রা জজে বিচার করা হয়। তারপরে যখন বিচারের জন্য মামলাটা প্রেরণ করা হইল তখন মানে প্রথম তারিখ থাকবে 4 শুনানির জন্য। 4 শুনানির দিন এই অভিযোগকারী পক্ষ মানে বাদী পক্ষের অ্যাডভোকেট 4 শুনানি করবে এবং আসামি পক্ষের যে আইনজীবী তখন আসামির পূর্ব শর্তে জামিনের জন্য আবেদন দিবে। তো ওই দিন চার্জ গঠন হবে, বিজ্ঞ আদালত চার্জ গঠন করবে। আর যদি কোনো কারণবশত আসামি পক্ষের আইনজীবী আসামির জন্য মানে 4 শুনানির জন্য সময়ের প্রার্থনা করে তাহলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিজ্ঞ আদালত সময় মঞ্জুর করে থাকেন। আচ্ছা, যাই হোক, যদি পরবর্তী তারিখেও হয় মানে চার্জ গঠন হবে। চার্জ গঠনের পরে মামলাটা থাকবে সাক্ষীর জন্য। সাক্ষীর দিন বাদীপক্ষ জবানবন্দি প্রদান করবে এবং আসামি পক্ষের আইনজীবী বাদীকে জেরা করবে। তো এটা হচ্ছে সাক্ষীর পর্যায়, মানে সাক্ষী হওয়ার পরে থাকবে যে তারিখটা সেটা হচ্ছে যে আসামিকে পরীক্ষার জন্য একটা তারিখ থাকে। সেই তারিখে বিজ্ঞ আদালত আসামিকে এই মামলা সংক্রান্ত বিষয়ে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে থাকে। তো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এরপরে বিজ্ঞ আদালত জিজ্ঞাসা করতে পারে আসামি পক্ষকে আসামি পক্ষ সাফাই সাক্ষী প্রদান করবে কি না। যদি আসামি পক্ষ রাজি হয় সাফাই সাক্ষী প্রদানের জন্য তাহলে সাফাই সাক্ষী প্রদান করার জন্য আরেকটি তারিখ নির্ধারণ করা হবে। তো অধিকাংশ ক্ষেত্রেই সাফাই সাক্ষী প্রদান করে না, মানে আসামি পক্ষরা সাফাই সাক্ষী দেয় না, কারণ স্ট্রং কোনো এভিডেন্স ছাড়া সাফাই সাক্ষী না দেওয়াই ভালো। যাই হোক, সাফাই সাক্ষী দেখ বা না দেখ পরবর্তী তারিখ থাকবে, সেটা হবে যুক্তিতর্কের জন্য। যুক্তিতর্কের দিন বাদীপক্ষের আইনজীবী তার মামলা প্রমাণের পক্ষে যুক্তি উপস্থাপন করবে এবং আসামি পক্ষের আইনজীবী তার পক্ষে যুক্তি উপস্থাপন করবে। তারপর যুক্তিতর্ক করার পর থাকবে রায়ের জন্য। অর্থাৎ একটা মামলা মূলত রায়ের মাধ্যমেই শেষ হয়ে থাকে। তো এই চেকের মামলায় বিজ্ঞ আদালত ইচ্ছা করলে আসামিকে সর্বোচ্চ 1 বছরের সাজা প্রদান করতে পারে এবং চেকে উল্লেখিত টাকার 3 গুণ পর্যন্ত জরিমানা করতে পারে। যাই হোক, যদি চেকের মামলায় রায় প্রদান করা হয় তাহলে চেকের মামলার আসামি অর্ধেক টাকা জমা দিয়ে আপিল করতে পারে। তো আপিল করা হয়, চেকের মামলার আপিল করা হয় মহানগর এলাকায় হইলে মহানগর দায়রা জজে এবং মহানগর এলাকা ছাড়া হইলে দায়রা জজের কাছে আপিল করতে হয়। তো আপিলের যে বিষয়টা আছে, আপিল কিভাবে নিষ্পত্তি হয়, কিভাবে বিচার হয়, সেই বিষয়টা আমি অন্য একদিন আলোচনা করব। আজকে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।